সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরা আমাদের যে দশম অধ্যায় রয়েছে জীববিজ্ঞান নবম শ্রেণীর, সেই দশম অধ্যায় থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস আমরা করেছি। তো আজকে আমরা আরো একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাস শুরুর পূর্বেই আমি আমার পরিচয়টি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ জেনে গিয়েছো যে আমরা আজকে কোন বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। ঠিক আছে, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি? প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? সংজ্ঞাটা তোমরা একটু লক্ষ্য করো, কি লেখা হয়েছে এখানে। দেখো, প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় যে প্রতিক্রিয়া হয় সেটিকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ঘটনাটি ঘটবে কিভাবে? হঠাৎ করে, ঠিক আছে, তোমার অজান্তেই। যেমন তুমি বসে আছো, তোমার হাতে হঠাৎ করে কেউ পিছন থেকে এসে সুই ফুটিয়ে দিল, তখন তুমি কি করবা? দ্রুত হাতটা কিন্তু সরিয়ে নিবা। ঠিক আছে, তারপরে যদি তুমি বসে আছো, চা খেতে গিয়ে আনমনে গরম চায়ের ভিতরে হাতটি সরে গেছে, তখন কি করবা? তুমি কিন্তু দ্রুত বেগে হাতটি সরিয়ে নিচ্ছ। তাহলে কি বলা হচ্ছে? যে আকস্মিক ভাবে এই ঘটনাটি ঘটবে এবং তার কারণে স্বয়ংক্রিয়, মানে এটা আমাদের কোনো কন্ট্রোলে না, আকস্মিক ভাবে অটোমেটিক ভাবে যে প্রতিক্রিয়াটা তৈরি হয়ে যাবে সেটি কি হচ্ছে কি? প্রতিবর্তী ক্রিয়া। হঠাৎ করে, এই যে এখানে বলে দিয়েছে, হঠাৎ করে যদি আঙ্গুলে কি বলে? হঠাৎ করে আঙ্গুলে যদি সুই ফুটে, হঠাৎ আঙ্গুলে যদি সুই ফুটে অথবা হাতে গরম কিছু পড়লে আমরা দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নিই। অর্থাৎ এই যে গরম যে জায়গা, সেই গরম জায়গাটি হচ্ছে উদ্দীপনার স্থান। সেখান থেকে কি করে? হাতটা আমরা দ্রুত বেগে সরিয়ে নিই, আর এটি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়ার ফল। আমরা চাইলেও প্রতিবর্তী ক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না। এখন দেখো, প্রতিবর্তী ক্রিয়া কিন্তু মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত হয় না। আমরা যখন মস্তিষ্কের গঠন পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে মস্তিষ্কের নিচের অংশ থেকে কি হয়? যে সুতার মতো চিকন একটি নার্ভ বের হয়, যেটি আমাদের যে কশেরুকা রয়েছে, মেরুদণ্ডের যে হাড়গুলি, সেগুলিকে বলা হয় কশেরুকা। সেই কশেরুকার মধ্য দিয়ে প্রবেশ করছে সেই সূক্ষ্ম যে নার্ভ, সেটিকে বলা হচ্ছে কি? সুষুম্না কাণ্ড। তো এটি নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? সুষুম্না কাণ্ড দিয়ে। অবশ্যই এটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হবে না। তোমরা সকলেই মনে রাখবে যে প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হবে কি দ্বারা? প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হবে সুষুম্না কাণ্ড দিয়ে বা স্পাইনাল কর্ড দিয়ে। কখনোই এটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? তোমরা সবাই আমার সাথে বলো। এটি নিয়ন্ত্রিত হয় সুষুম্না কাণ্ড দিয়ে। অর্থাৎ যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে, অর্থাৎ এই যে দেখো, মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়, তাকে বলা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। তোমরা সকলেই প্রতিবর্তী ক্রিয়াটা যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি শিখে রাখবে। তাহলে আবারও বলছি আমি, যে সকল উদ্দীপনার প্রতিক্রিয়া আমাদের যে ব্রেন বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে ব্রেন, সেই ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত হবে না, না হয় সুষুম্না কাণ্ড দ্বারা বা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটিকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। এবং এই প্রতিবর্ত ক্রিয়া যদি আমরা চাইলেই কিন্তু এটি কন্ট্রোল করতে পারবো না। অসতর্কভাবে সেলাই করার সময় আঙ্গুলের সুই ফুটলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্রে সরে যাওয়ার প্রতিবর্তী ক্রিয়াটি এভাবে ব্যাখ্যা করা যায়। দেখো কি বলছে? যে আঙ্গুলে যখন সুই ফুটে, আঙ্গুলে কি বলছে? যে আঙ্গুলে যখন সুই ফোটানোর সময় আঙ্গুলের যে ত্বকে অবস্থিত, আঙ্গুলের ত্বকে অবস্থিত কোন কোষ থাকে? সংবেদী নিউরন থাকে। সংবেদী নিউরন কাকে বলে? সংবেদী নিউরন তাকেই বলা হয় যে সকল নিউরনগুলি দেহের বিভিন্ন অংশ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে যায়, তাদেরকে বলা হচ্ছে সংবেদী নিউরন। তো এই যে আমাদের ব্যথা, হাতে যে ব্যথার উদ্দীপনা, এই ব্যথার উদ্দীপনাটা গ্রহণ করছে কে? সংবেদী উদ্দীপনা। আবারও বলছি, ব্যথার উদ্দীপনা গ্রহণ করে কে? ব্যথার উদ্দীপনা গ্রহণ করছে কে? এই সংবেদী নিউরন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখানে
যে ত্বক, ত্বক এখানে কি হিসেবে কাজ করছে? ত্বক হচ্ছে কাজ করছে গ্রাহক অঙ্গ হিসেবে, যে কোনো কিছু গ্রহণ করে তাকে বলা হয় গ্রাহক। ঠিক আছে, তাহলে ত্বক কি করছে? এই যে ব্যথা, এই ব্যথাটাকে ত্বক কি করছে? ত্বক এই ব্যথাটাকে কি করছে? গ্রহণ করছে, এই জন্য ত্বককে বলা হচ্ছে গ্রাহক অঙ্গ। তো আঙুলের ত্বক থেকে উদ্দীপনা সংবেদী নিউরনের মধ্য দিয়ে নিউরনের একজনের মাধ্যমে সুষুম্নাকাণ্ডের যে ধূসর অংশ, সুষুম্নাকাণ্ডের কোন অংশ? গ্রে যে ম্যাটার বা ধূসর যে অংশ, সেই ধূসর অংশে পৌঁছায়। এবং ধূসর অংশে অবস্থিত কি থাকে দেখো, ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের, ধূসর অংশে কি থাকবে? সংবেদী নিউরন থাকবে। ধূসর অংশে কি থাকবে? সংবেদী নিউরনের একজন থেকে কি হবে? তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কি হবে? উদ্দীপনা মধ্যবর্তী বা রিলে নিউরনের মাধ্যমে মোটর বা আজ্ঞাবাহী স্নায়ুকোষে ডেনড্রাইটে প্রবেশ করে এবং আজ্ঞাবাহী যে নিউরন সে কি করে? সংশ্লিষ্ট অঙ্গকে নির্দেশ দেয় সেখান থেকে কি করার জন্য? অঙ্গটিকে সরিয়ে নেওয়ার জন্য, যার ফলে কি হয়? দ্রুত বেগে অঙ্গটি কি হয়? সেই উদ্দীপনার স্থান হতে কি হয়? সরে যায়। তো এই হলো মূল বিষয়টি। আজ্ঞাবাহু স্নায়ু একজনের মাধ্যমে এই উদ্দীপনা যখন পেশিতে প্রয়োগ করে তখন কি হয়? পেশি সংকুচিত হয়। পেশি কি হয়? সংকুচিত হয়। পেশি সংকুচিত হলে তখন কিন্তু সেখান থেকে যে হাতটি বা উদ্দীপনার স্থান থেকে অঙ্গটি কি হয়? দ্রুত বেগে সরে যায়। এই হলো মূল বিষয়। তাহলে প্রথমে দেখো কি ঘটছে এখানে। এই যে হাতে দেখো, হাতের দেখো একটি মোমবাতি দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তাপ দেখাচ্ছে। তাহলে এই তাপ কি করছে? হাতের ত্বকে কি থাকে? সংবেদী স্নায়ু থাকে। সেই সংবেদী স্নায়ু দ্রুত বেগে কি করলো? এই উদ্দীপনাটা, এই যে দেখো, এই উদ্দীপনাটা বহন করে নিয়ে চলে গেল কোথায়? স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডের কোন জায়গায়? সংবেদী একজনের যে নিউরন, এই নিউরন বহন করে নিয়ে চলে আসলো কোথায়? আমাদের যে স্পাইনাল কর্ডে রয়েছে। তারপরে কি করলো? সেই স্পাইনাল কর্ডে কি করছে? সেই উদ্দীপনার প্রতিবেদন সৃষ্টির জন্য, সেই অনুভূতিটা প্রতিবেদন সৃষ্টির জন্য দেখো এটা বলে যে পেশি, হাতের যে পেশির ভিতরে কি করছে? সেই তথ্যটা পাঠিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে? যে হাতের পেশিগুলি দ্রুত সংকুচিত হয়ে যাচ্ছে। হাতের পেশিগুলি দ্রুত সংকোচনের মাধ্যমে কি হচ্ছে? সেই ঘটনাস্থল থেকে কি করছে? যে হাতটাকে কিন্তু দ্রুত বেগে সরিয়ে নিচ্ছে। তো এই যে সামগ্রিক যে ঘটনা, এই সামগ্রিক ঘটনাটাই হচ্ছে কি? প্রতিবর্তী ক্রিয়া। আর চক্রাকারে যে ঘটনাটি ঘটছে, এই ঘটনাটাই হলো প্রতিবর্তী চক্র বা, ঠিক আছে। তো কি বলা হচ্ছে দেখো পরের অংশে, যে উদ্দীপনা পেশিতে পৌঁছালে, অর্থাৎ এই যে অনুভূতিটা উদ্দীপনা পেশিতে যখন পৌঁছে যাচ্ছে তখন পেশির সংকোচন ঘটছে, আমি ইতিপূর্বে বললাম। আর পেশির যখন সংকোচন ঘটছে তখনই কি হচ্ছে? উদ্দীপনা স্থান হতে দ্রুত বেগে হাতটি কিন্তু সরে যাচ্ছে, উদ্দীপনার স্থল হতে সরে যাচ্ছে এবং আপনা আপনি কি হচ্ছে? সরে যাচ্ছে। তো এখানে ঘটনাটি লক্ষ্য করো, প্রথমে ত্বকের যে ত্বকের ভিতর যে সংবেদী নার্ভ থাকে, সেই সংবেদী নার্ভ কি করে? উদ্দীপনাগুলি গ্রহণ করে। উদ্দীপনা গ্রহণ যখন হয়ে যায়, এরপরে কি করে? সেই উদ্দীপনাটা যে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড, সেই সুষুম্নাকাণ্ডের ধূসর অংশে পাঠিয়ে দেয় এবং ধূসর অংশ থেকে একটি তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে কি হচ্ছে? এটি আবার চেষ্টীয় বা মোটর যে নার্ভটা, সেই মোটর নার্ভের ভিতরে উদ্দীপনাটা চলে যাচ্ছে। মোটর নার্ভ আবার কি করছে? এই তথ্যটা পেশির ভিতরে প্রেরণ করে দিচ্ছে। আর পেশিটা কি হয়? সংকুচিত হয়ে যায় এবং হাতটি বা অঙ্গটি সংশ্লিষ্ট উদ্দীপনার যে স্থান সেখান থেকে কিন্তু সরে যাচ্ছে। এই হলো সামগ্রিক যে বিষয়টি। এখন আমরা দেখি যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে। দেখো, মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং মেরুমজ্জা বা সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে। তোমাদের এই তথ্যটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে মস্তিষ্ক থেকে কয় জোড়া? 12 জোড়া এবং সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু বের হয়ে আসে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সমগ্র দেহে ছড়িয়ে পড়ে। তো এখানে মনে রাখতে হবে যে মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলি বের হয় তাদেরকে কিন্তু বলা হয় করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, আর সুষুম্নাকাণ্ড থেকে যে স্নায়ুগুলি বের হয় তাদেরকে বলা হয় সুষুম্না নার্ভ।
তো কি বলা হচ্ছে যে এইগুলোকে, যে এই যে আমরা যে বললাম মস্তিষ্ক থেকে যেগুলি বের হচ্ছে বা সুষুম্নাকাণ্ড থেকে যেগুলি বের হচ্ছে, এই স্নায়ুগুলিকে একত্রে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কারণ এগুলি দেহের বিভিন্ন প্রান্তীয় অংশে কিন্তু বিস্তার লাভ করে। তো মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটিক স্নায়ু কি করে দেখো, মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটিক স্নায়ু চোখ, ঠিক আছে, এখানে খেয়াল রাখো মস্তিষ্ক থেকে উৎপন্ন যে করোটিক স্নায়ুগুলো, সেগুলো কোথায়, মস্তিষ্ক থেকে উৎপন্ন স্নায়ুগুলোকে বলা হয় করোটিক স্নায়ু। ব্রেন থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় কি, মস্তিষ্ক থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় করোটিক স্নায়ু। আর করোটিক স্নায়ু আবার কোথায় যাচ্ছে দেখো, চোখে যাবে, তারপরে কোথায় যাবে, কানে যাবে, তারপরে কোথায় যাবে, নাকে যাবে, তারপরে কোথায় যাবে, জিহ্বায় যাবে, তারপরে কোথায় যাবে, দাঁতে যাবে, তারপরে মুখমণ্ডলে যাবে, হৃৎপিণ্ডে যাবে, তারপরে পাকস্থলীতে যাবে, গিয়ে কি করবে, এই অঙ্গগুলির কাজ নিয়ন্ত্রণ করবে। তাহলে মস্তিষ্ক থেকে যে উৎপন্ন হয় সেই স্নায়ুগুলোকে বলে করোটিক স্নায়ু। আর করোটিক স্নায়ুগুলো কোথায় বিস্তৃত থাকবে দেখো, করোটিক স্নায়ু চোখে থাকবে, নাকে থাকবে, কানে থাকবে, জিহ্বায় থাকবে, দাঁতে থাকবে, মুখমণ্ডলে থাকবে, হৃৎপিণ্ডে থাকবে, পাকস্থলীতে থাকবে, এবং এই যে অঙ্গগুলির, এই অঙ্গগুলির কাজ কি করবে, নিয়ন্ত্রণ করবে। আর মেরুর রজ্জু থেকে দেখো, যেটাকে আমরা বলি সুষুম্নাকাণ্ড, সুষুম্নাকাণ্ড থেকে দেখো যে সুষুম্না থেকে কাণ্ড থেকে উদ্ভূত স্নায়ুগুলো কি করবে, অঙ্গ প্রত্যঙ্গ চালনা করবে এবং দেহের বাকি অংশ থেকে যাবতীয় অনুভূতি মস্তিষ্কে কি করবে, বয়ে নিয়ে আসবে। তো এখন দেখি স্বয়ংক্রিয় স্নায়ু কোনগুলি। স্বয়ংক্রিয়, তোমরা নিশ্চয় নাম থেকে বুঝতে পারছো, অটোনোমাস, অটোমেটিক বা অটোনমিক। তো কোনগুলিকে বলে চলো দেখি। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, লক্ষ্য করো, যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেগুলো স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা পরিচালিত এবং কি হয়, নিয়ন্ত্রিত হয়। যেমন পাকস্থলী কখন কাজ করবে, কখন খাবার পরিপাক করবে, এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে না। তারপরে হৃৎপিণ্ড কখন কাজ করবে, কখন থামবে, কখন কিভাবে সংকুচিত প্রসারিত হবে, এইগুলি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নাই। এইগুলি তাহলে নিয়ন্ত্রণ করছে কারা, স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা। তো এই দেখো দেহের ভেতরের অঙ্গগুলি যেমন হৃৎপিণ্ড, তারপরে পাকস্থলীর পরে পেছানোনালী যেগুলোকে বলে অন্ত্র, তারপরে পাকস্থলী, তারপরে অগ্নাশয় ইত্যাদির কাজ স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র রয়েছে সেটি দ্বারা কি হচ্ছে, পরিচালিত হয়। তাহলে এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক এবং মেরুরজ্জুর প্রত্যক্ষ প্রভাব না থাকে, এরা অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আপন কর্তব্য কিন্তু এরা সম্পাদন করে। তাহলে যেগুলি অটোমেটিক ভাবে কি হয়, কাজ করে, যার উপরে মস্তিষ্কের কোনো প্রভাব নেই বা সুষুম্নাকাণ্ডের কোনো প্রভাব নেই, তাহলে এইগুলোই হচ্ছে কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা কি হয়, দেহের অভ্যন্তরীণ যে অঙ্গগুলি রয়েছে সেই অভ্যন্তরীণ অঙ্গগুলি কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কি ঘটনাগুলি এখানে ঘটছে, কিভাবে স্নায়ুগুলি সঞ্চালিত হচ্ছে। চলো, স্নায়ু কিভাবে সঞ্চালিত হয় দেখো, বা উদ্দীপনা কিভাবে পরিবহন ঘটছে এখন আমরা লক্ষ্য করি। পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে কি হয়, উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে পড়ায়। অর্থাৎ একটার সাথে আরেকটা নিউরন কিন্তু অসংখ্য নিউরন পরস্পরের সাথে কি হয়, যুক্ত থাকে এবং যুক্ত হয়ে কি হয়, যে নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়, শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় মস্তিষ্কে। কোথায় পৌঁছায়, মানে ব্রেনের মধ্যে। তো নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না কোথায় যাচ্ছে, শেষ পর্যন্ত যাচ্ছে মস্তিষ্কে। এবং প্রতি সেকেন্ডে দেখো এর বেগ প্রায় 100 মিটার। প্রতি সেকেন্ডে কতটুকু, 100 মিটার। এটা তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু মনে রাখতে হবে। তবে স্নায়ুর ধরন ভেদে এই যে 100 মিটার যাবে নাকি তার বেশি বা কম যাবে, এটা কিন্তু তারতম্য হতে পারে। তো পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। এইটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে পড়ে রাখতে হবে এবং সবাই এটা মনে করে দেখো। পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে
প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তখন তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে। উদ্দীপনার সংজ্ঞাটা সবাই খাতায় লিখবে আজকে। তাহলে পরিবেশ থেকে যে সংকেত স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছায় তখন সেটি হয়ে যায় উদ্দীপনা বা স্নায়ু তাড়না। নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হতে পারে। এটি মাংসপেশিতে সঞ্চালিত হলে, যখন এই উদ্দীপনা দেখো, উদ্দীপনা যদি মাংসপেশিতে কি হয় সঞ্চালিত হয় তখন পেশি কি হয়, পেশি তখন কি হয়ে যায় সংকুচিত হয়। যদি বলা হয় উদ্দীপনা যখন মাংসপেশির ভিতরে প্রবেশ করে তখন কি হয়, পেশির সংকোচন ঘটে, পেশি কি হয় সংকুচিত ঘটে যায়, সংকুচিত হয়ে কি করে সাড়া দেয়। ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হতে পারে। যেমন চোখের ভিতরে যদি তীব্র লাইট পড়ে চোখের পেশিগুলো দ্রুত সংকুচিত হয়, সংকুচিত হয়ে চোখের পাতা কি হয় মানে বন্ধ করে ফেলছে, বা পিউপিলের সংকোচন প্রসারণ ঘটিয়ে ফেলে কি করছে, এই উদ্দীপনায় সাড়া দিচ্ছে। তারপরে যদি বলি এই তাড়না গ্রন্থিতে পৌঁছালে রসকরিত হয়। যদি তোমরা বাচ্চারা যদি ভালো কোনো কিছু খাবার দেখে বা মিষ্টি কোনো কিছু দেখে, দেখবে তাদের কিন্তু লালা ঝরে, ঠিক আছে? তাহলে এই যে তাদের লালা গ্রন্থি কিন্তু উদ্দীপিত হয়ে যাচ্ছে, উদ্দীপিত হয়ে কিন্তু সাড়া দিচ্ছে। তো অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে যন্ত্রণাবোধ, স্পর্শ জ্ঞান, দর্শন এই ধরনের অনুভূতি মস্তিষ্কে কি করে উপলব্ধি করায়। তো এখন চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি এখানে উদাহরণটি কি লক্ষ্য করি। চলো উদাহরণটি দেখি। চলো এই উদাহরণটির মাধ্যমে যদি আমরা উদাহরণটি যদি লক্ষ্য করি তাহলে স্নায়ু উদ্দীপনা কিভাবে ঘটে সেটি কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবো। চলো দেখি। দেখো কি করছে, প্রথমে সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে আলো এসে কি হচ্ছে, সেই আলো বইয়ের উপরে পড়ছে, যে বই দেখতে পাচ্ছি সেই বইয়ের উপরে যখন পড়ছে, এরপর দ্বিতীয় ঘটনায় কি প্রতিফলিত আলো কি হচ্ছে চোখে এসে পড়ছে। এই বই থেকে যে আলো প্রতিফলিত হচ্ছে সেটা সরাসরি গিয়ে দেখো চোখের উপরে পড়ছে, এবং চোখের ভিতরে গিয়ে আমরা জানি বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় কোথায়, রেটিনাতে, সেই রেটিনায় উদ্দীপনা সৃষ্টি করছে। 3 নম্বরে কি দেখো, শিক্ষকের আলো কি করছে, শিক্ষকের চোখের স্নায়ুর ভিতর দিয়ে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক তখন মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে দরকারি নির্দেশনা দেয়, অর্থাৎ ওই বইটা দেখে শিক্ষক কি করছে, যে ছাত্রকে নির্দেশনা দিচ্ছে মুখের যে পেশির সংকোচন প্রসারণ ঘটিয়ে। তারপরে কি হচ্ছে দেখো, এই যে শিক্ষক কথা বলছে, শিক্ষকের কথা কোথায় যাচ্ছে, ছাত্রের কানে। শিক্ষকের কথা শব্দ তরঙ্গের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে, শিক্ষার্থীর কানে যাচ্ছে, কানে গিয়ে সেখানে উদ্দীপনা জাগাচ্ছে, এবং সেই উদ্দীপনার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা সৃষ্টি করছে দেখো খাতায় লিখে। মস্তিষ্কের নির্দেশে সাড়া দিয়ে সে তার হাতের ঐচ্ছিক পেশির মাধ্যমে খাতায় লিখছে। তাহলে উদ্দীপনা সঞ্চালন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু দেখলাম। উদ্দীপনা সঞ্চালন প্রক্রিয়াটি দেখো এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো এখানে যে বিষয়টি আমরা শিখলাম যে স্নায়ু তাড়না কিভাবে কাজ করে একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়। মনে করো শিক্ষক শ্রুতলিপি দিচ্ছেন এবং তুমি লিখছো, এক্ষেত্রে পুস্তক থেকে প্রতিফলিত আলো আমরা যেটা বললাম, শিক্ষকের চোখের রেটিনায় উদ্দীপনা জাগালে স্নায়ু তাড়নার সৃষ্টি হচ্ছে, এবং এটা কি করছে, চোখের ভিতর যখন প্রবেশ করছে এই আলোর যে প্রতিফলিত হয়ে, তখন চোখের ভিতরে যে আমাদের রেটিনা থাকে সেই রেটিনা কি করছে, প্রতিবিম্ব তৈরি করছে বস্তুটির, এবং এই প্রতিবিম্ব মস্তিষ্কের যে দৃষ্টিকেন্দ্র রয়েছে সেই দৃষ্টিকেন্দ্রে যখন পৌঁছে দিচ্ছে, সেখান থেকে এই তাড়না পরপর চিন্তা কেন্দ্র, স্মৃতি কেন্দ্র প্রভৃত হয়ে মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে নির্দেশ দিচ্ছে, এবং মুখের পেশি যখন সংকুচিত ও প্রসারিত হচ্ছে তখন কি হচ্ছে, সেই উদ্দীপনায় সাড়া দিচ্ছে। এখানে শিক্ষকের কথা বলার পেশিগুলো হলো প্রধান সাড়া অঙ্গ। শিক্ষকের কথা বাতাসের মাধ্যমে শব্দ তরঙ্গ সৃষ্টি করছে, এবং সেই শব্দ তরঙ্গ শিক্ষার্থীর কানের মধ্যে প্রবেশ করছে, এবং কানের ভিতরে আমরা জানি একটা পর্দা থাকে, টিম্প্যানিক পর্দা, সেই পর্দায় কি হচ্ছে উদ্দীপনা জাগাচ্ছে, এবং যা শ্রবণ স্নায়ু যেটাকে বলা হয় অডিটরি নার্ভ, সেই অডিটরি নার্ভের মাধ্যমে এটি চলে যাচ্ছে আমাদের ব্রেনের যে শ্রবণ কেন্দ্র, সেই শ্রবণ কেন্দ্রে। এরপর সেখান থেকে তাড়না কি করছে, ছাত্রের স্মৃতি কেন্দ্র, চিন্তা কেন্দ্র প্রভৃত হয়ে
তার হাতের যে পেশিগুলি সেই পেশিগুলির মধ্যে পৌঁছাচ্ছে এবং সে কি করছে তখন সে তার খাতায় তার যে নির্দেশনা অনুযায়ী সেই লেখাগুলি সে শুরু করছে। এখানে ছাত্রের পেশি হলো প্রধান সারা অঙ্গ। আশা করি বিষয়টি তোমরা বুঝেছো এবং আরেকটু ভালোভাবে পড়ে নেবে, তাহলে বিষয়টি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।